প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে শিকড় টিভির নিয়মিত আয়োজন আরেকটি পারস্য যুদ্ধ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং যুদ্ধের আপডেট নিয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক বোরহানুল হক সম্রাট। সম্রাট ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। সর্বশেষ পরিস্থিতি আপনার কাছে জানতে চাইবো। বিশেষ করে আমরা জানি যে যুদ্ধ মনে হচ্ছে শেষের দিকে। হরমুজ ইরান ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালী এটা ওপেন হয়ে গিয়েছে, আমরা ওপেন করে দিচ্ছি। ট্রাম্পের দিক থেকেও মনে হচ্ছে সে পাকিস্তানে যাবে এরকম একটা পরিস্থিতি বিরাজ করছে। তো আসলে কি ঘটছে? যুদ্ধ তো 28 ফেব্রুয়ারি শুরু হলো, তারপর থেকে টানা 40 দিন যুদ্ধটা চলেছে এবং 40 দিনে 40 রকম অথবা 80 রকম অথবা তার থেকে বেশি রকম ভাবে যুক্তরাষ্ট্র এই যুদ্ধকে দেখতে চেয়েছে। আমরা যদি দেখি যে ট্রাম্প যেভাবে তার যে নিজস্ব সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে এক এক দিনে এক এক রকম কথা বলেছে, কখনো কখনো দিনের মধ্যে কয়েকবার ওনার অবস্থান পরিবর্তন করেছে। সেই জায়গা থেকে টানা 40 দিন যুদ্ধ চলার পরে সেটি যুদ্ধবিরতির মধ্যে আমরা গিয়েছি এবং 15 দিনের যুদ্ধবিরতি, যেটি 7 এবং 8 এপ্রিলের মাঝামাঝি সময় শুরু হয়েছে এবং বলা হচ্ছে যে এটির মেয়াদ হচ্ছে 22 এপ্রিল পর্যন্ত। তো এখন যেটি ধারণা করা হচ্ছে সারা পৃথিবীব্যাপী যে তৎপরতা, কূটনৈতিক তৎপরতা, মধ্যপ্রাচ্যর দেশগুলো রয়েছে, দক্ষিণ এশিয়ার দেশগুলো রয়েছে, ইউরোপের দেশগুলো রয়েছে, হয়েছে কি এখানে ট্রাম্প যেভাবে যুদ্ধটা শুরু করেছিলেন শুধু ইসরায়েলকে সাথে নিয়ে, তিনি ন্যাটোর কাউকে জানাননি, ইউরোপের কাউকে জানাননি বা ওনার আরও যে মিত্র তাদের কারোর সাথে আলাপ করেননি, রাশিয়া চীনকে এর গুরুত্বের মধ্যে ধরেননি। উনি ভেবেছিলেন যে শক্তিশালী অবস্থান ওনার রয়েছে সমরাস্ত্রের দিক থেকে, তো এটি কোনো ব্যাপার হবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে দিন যত গেছে উনি তত বুঝেছেন যে আসলে এই টেকনোলজি সব কিছু না, এর ভিতরে যুদ্ধর আরও অনেক কৌশল রয়েছে, যেটি আমরা ইরানকে ফলো করতে দেখেছি, যে তাদেরকে নানান প্রক্রিয়ার মধ্যে নাস্তানাবোধ করে দেওয়া। এবং আমরা যদি 40 দিনের যুদ্ধটাই শেষ হয়ে যায় আর যুদ্ধ শুরু না হয়, যেটা আমরা প্রত্যাশা করছি, শেষের 10 দিন কিন্তু ইরান আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠেছিল এবং ইরানের নানান কৌশল ছিল যে মধ্যপ্রাচ্যে মানে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন যে ঘাঁটি, মার্কিন যে মিত্র, আরও যে মুসলিম দেশগুলো, তাদেরকে নানানভাবে ইরান আক্রমণ করেছে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে না, তোমাকে বাঁচতে হলে তোমার স্বার্থে হলেও এই যুদ্ধ বন্ধ করতে হবে। তো সব কিছু মিলে এই পরীক্ষা নিরীক্ষার শেষে যুদ্ধ এখন বন্ধ এবং 22 এপ্রিল পর্যন্ত সেটি বন্ধ আছে। ধারণা করা হচ্ছে যে এইবার হয়তো সেটি আর হবে না, কারণ ট্রাম্প বলছেন যে তিনি প্রয়োজনে ইসলামাবাদ যাবেন। যেহেতু তিনি বলেই ফেলেছেন যে ইসলামাবাদ উনি যেতে চান, এবং উনি যেটি আরেকটি কথা বলা হচ্ছে যে যেহেতু একটি চুক্তি হবে বলে মনে করা হচ্ছে, ফলে এই চুক্তিটির দিন যেন তিনি সেখানে উপস্থিত থাকেন, কারণ খুব স্বাভাবিকভাবে এই ক্রেডিট তিনি কাউকে দিবেন না। কারণ নিজের দেশে উনি এই যুদ্ধ নিয়ে যেরকম একটি অবস্থার মধ্যে পড়েছেন, সামনে ওনার মধ্যবর্তী নির্বাচন মাথায় রেখে, সেখানে এই ক্রেডিট আর কাউকে না দিয়ে তিনি নিজে সেখানে উপস্থিত হবেন এবং সেটি একটি বিশাল ঘটনা ঘটবে দক্ষিণ এশিয়ার মানুষগুলোর জন্য, যে আমেরিকার প্রেসিডেন্ট সেখানে যাচ্ছেন এবং এরকম একটি বাস্তবতার মধ্য দিয়ে তিনি যাচ্ছেন, স্বাভাবিক কোনো ঘটনা নয়। এবং সামনে চীনেও তার সফর রয়েছে, যেটি আমরা মাঝে মধ্যে শুনতে পাচ্ছিলাম যে স্থগিত হয়ে যেতে পারে। ফলে সব কিছু মিলে হ্যাঁ, এইটি বন্ধ সম্ভবত এবার হতে পারে, যেটি তাদের নিজেদের স্বার্থেও বন্ধ হতে হবে, শুধু ইরানের স্বার্থে, শুধু মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর স্বার্থে বিষয়টা মানে তেমন নয়, তাদের স্বার্থেও এই বন্ধ হবে। এবং আমরা আশা করছি যে 22 তারিখের আগেই সম্ভবত এরকম একটি সুখবর আমরা পেতে পারি। আসলে বাস্তবতা কি, ট্রাম্প তো ক্লোজ টু ওয়ার ইজ ক্লোজ টু নানান ধরনের কথা বলার চেষ্টা করে এবং আমি নিজে হয়তো যাব, এগুলো যখন বলে না, তখন মানুষ একটা ধরনের আশার জায়গায় পৌঁছে গেছে যে হ্যাঁ, যুদ্ধ বোধ হয় এবার শেষ হবে। আপনি যদি তেলের দামের খেয়াল করেন উপরে নিচে, তারাও তো ওই খবরগুলো জানে, ভিতরের খবর তো আমরা সাদা চোখে অনেক কিছু বুঝতে পারি না। ফলে আশা করা যায় যে হ্যাঁ, সম্ভবত যুদ্ধ এবার থেমে যেতে পারে। আর একটা ভালো ইন্ডিকেশন হচ্ছে যেহেতু লেবানন এবং ইসরায়েলের ভেতরে সিজ ফায়ার হয়েছে, হ্যাঁ, তো সেইটার আসলে একটা বড় ইম্প্যাক্ট আমরা ডেফিনেটলি ইউএস এবং ইরানের মধ্যে সিজ ফায়ার মধ্যে দেখবো, আশা করছি। তবে মজার ব্যাপার হচ্ছে যে ট্রাম্প তো আসলে যুদ্ধের শুরুতেই ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি জিতে গিয়েছেন এবং সবসময় বলছেন তিনি জিতে গিয়েছেন। এটা তো প্রায় শুরুর দিক থেকে উনি বলছিলেন যে তার নেভি নাই, তার এয়ার নাই, তার অনেক কিছু নাই, তার শেষ, মাজা ভেঙে গেছে, দাবড়ানোর কোনো ক্ষমতা নাই। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়েই তো ভেবেছিল যে যুদ্ধ বোধহয় 2 দিন পরে শেষ হয়ে যাচ্ছে।
চাচ্ছে, কিন্তু সেই যুদ্ধ 40 দিন টানার পরে এমন একটি সমঝোতার মধ্যে যেতে হচ্ছে যেখানে ইরান 10টি দফা তাদেরকে দিয়েছে এবং সেই 10 দফার মধ্যে অনেক কিছুই মার্কিনরা যেভাবে কথা বলেন তাদের স্বার্থের বিপক্ষেও 10 দফা ছিল। সেই 10 দফার ভিত্তিতেই কিন্তু এই যুদ্ধবিরতিটা হয়েছে এবং আমরা যেটি জানি যে এটি যৌথ ঘোষণা তৈরি করা হচ্ছে যেখানে সবাইকে দেখিয়েই এটি চূড়ান্ত করা হবে আশা করছি আর কি। তো আসলে আমরা তো দেখছি যুদ্ধটা হচ্ছে ইউএস এবং ইরানের ভেতরে, কিন্তু মূল প্রশ্ন হচ্ছে যে এইখানে আসলে যুদ্ধের মূল বেনিফিশিয়ারি কারা? কারণ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে চায়নাও আসলে অনেক বেশি বেনিফিটেড হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল অলরেডি লেবাননের 1/3 দখল করে ফেলেছে, তারা ওখান থেকে 10 লাখ মানুষকে বিতাড়িত করেছে এবং সেই জায়গাটা মোটামুটি তারা দখলে নিয়ে নিয়েছে। তো তাদের একটা বড় ল্যান্ড গেইন হয়েছে যেটা আমরা দেখতে পাই। তো না, তবে সেই ল্যান্ড গেইন হলেও তাৎক্ষণিকভাবে হলেও সেটি শেষ পর্যন্ত ইসরায়েল ধরে রাখতে পারবে কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। সেটি আসলে কেবল সময় বলতে পারবে যে এই যে ঢুকলো, ইনভেশন হলো, এখন তারপরে বাস্তবতাটা কি। কারণ পৃথিবীর মানুষ সবাই তো খুব সচেতন এখন, এবং যে পরিমাণ রিপার্কেশন এই যুদ্ধ নিয়ে হয়েছে মানুষের মধ্যে, ডোনাল্ড ট্রাম্প নিজে চিন্তা করেননি যে উনি তো সাধারণত কোথাও গেলে ওনার সাথে যুদ্ধের সঙ্গী হন অনেকে, কিন্তু এবার আমরা দেখেছি ইতালি, ফ্রান্স, ব্রিটেন তারা কিভাবে এক ধরনের তাচ্ছিল্য সহকারে এটিকে প্রত্যাখ্যান করেছে যে না, আমরা এই যুদ্ধের অংশ হতে চাই না। ফলে ট্রাম্পকে এবার অনেক লিসন নিতে হয়েছে এই বাস্তবতার মধ্যে। কিন্তু সিজফায়ার যে ইয়েগুলো ছিল, শর্তগুলো ছিল, তার মধ্যে একটা ছিল যে ইরানের পারমাণবিক প্রক্রিয়ার পুরোপুরি অবসান ঘটানো বা ইউরেনিয়ামের হস্তান্তর, এই বিষয়গুলো নিয়ে আপনার কি? এটি তো যেটি ট্রাম্প করে থাকেন যে উনি টুইট করে দিলেন যে হ্যাঁ, ইরান রাজি হয়েছে যে তার সমৃদ্ধ ইউরেনিয়াম সেটি তারা যুক্তরাষ্ট্রকে দিয়ে দেবে। এর আগে যদি আপনি খেয়াল থাকে যে 3 দিন আগে কিন্তু রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যে ইউরেনিয়াম নিয়ে সমস্যা, ইউরেনিয়াম রাশিয়াকে দিয়ে দেওয়া হোক। মানে এই যে পরাশক্তিগুলো তারা যে অন্য দেশকে কি দৃষ্টিতে দেখে সেটি কিন্তু এইসব আলোচনায় উঠে আসে। তো ইরান স্পষ্ট করে বলে দিয়েছে যে ইউরেনিয়াম আমাদের পবিত্র মাটির মতো, ইরানের মাটি যেরকম আমাদের কাছে পবিত্র, ইউরেনিয়াম ঠিক একইভাবে পবিত্র। ফলে এটি কারোর কাছে দেওয়ার প্রশ্নই আসে না। এটি কিন্তু জাস্ট এই গত 24 ঘন্টার ডেভেলপমেন্ট যে ট্রাম্প বলছেন যে ইউরেনিয়াম দিতে রাজি হয়েছে, ইরান আবার বলছে যে না, আমি এটি কোনোভাবেই দেওয়ার সম্ভাবনা, কোনো সুযোগ নেই। ফলে টান উত্তেজনা কিন্তু কমছে না। তো এখন এই পরিস্থিতি যখন এগুলো তো আসলে সমাধান হচ্ছে না, তারপরেও কি আপনার মনে হয় যে পাকিস্তান যাবেন ডোনাল্ড ট্রাম্প? হ্যাঁ, আমার কাছে মনে হয়, কারণ উনি একটা জিনিস চমক দেখাতে খুব পছন্দ করেন। ওনার এই যে বিশ্বমঞ্চে সবাই তার দিকে তাকিয়ে আছে এবং পৃথিবীর অন্যান্য মানুষ, অন্য রাষ্ট্র সম্পর্কে উনি যে ভাষায় কথা বলেন ওনার প্রেস কনফারেন্সগুলোতে, সেখানে বোঝা যায় যে উনি নিজেকে সবার থেকে আলাদা করে দেখতে চান। ফলে এটি হয়তো সম্ভব হতে পারে যে ওনার সামনে দেশের মানুষ যেভাবে যুদ্ধবিরতি চাচ্ছিল, যুদ্ধ বন্ধ চাচ্ছিল, এবং আমরা দেখছিলাম যে সেখানে জনপ্রিয়তার যে নানান ক্রাইটেরিয়া যুক্তরাষ্ট্রে হয়ে থাকে, সেখানে উনি অনেক নিচের দিকে নেমে গিয়েছিলেন। তো এরকম একটি অবস্থায় উনি তো সব থেকে ভালো তো তিনি জানেন যে তার অবস্থা তার নিজের দেশের কি। সেখান থেকে পাকিস্তানের মতো যে সেখানে একটা সবার সামনে একটা চুক্তি করে একটু হাত করা, সবাইকে দেখানো, এই সুযোগ উনি মিস করবেন এটা আমার মনে হয় না। কিন্তু গত 3টা নেগোসিয়েশনে আমরা কিন্তু দেখলাম যে যখন নেগোসিয়েশনটা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যখন চুক্তি সাইন হয়ে যাবে সেই মুহূর্তে আমেরিকা সেখান থেকে ব্যাক অফ করেছে। সে তারা চুক্তি করে নিয়ে চলে এসছে। গত কিছুদিন আগেও জেডি ভান্স যখন গেলেন একই ঘটনা ঘটলো যে হবে হবে হবে, শেষ মুহূর্তে সে একেবারে কিছু না করে চলে আসলো। তো এখন কিসের এটি কিন্তু অনেকে ধারণা করেছেন, অনেক বিশ্লেষক এটি লিখে থাকেন যে জেডি ভ্যান্স সেখান থেকে সাকসেস হয়ে আসবেন, এটি ট্রাম্প চান কিনা সেটি নিয়ে তাদের মনে সন্দেহ হয়েছে। কারণ সফলতার বিষয়টি একেবারে একান্তভাবেই তার জন্যই বরাদ্দ থাকুক, এটি উনি চান। বুঝতে পেরেছি। তো আসলে যৌথ বিবৃতিটা শেষ পর্যন্ত ট্রাম্পের মুখ থেকে আসবে, এটার জন্যই হয়তো তারা অপেক্ষা করছেন। যৌথ বিবৃতি, সেটি উনি নিজে চান যে এই ঘোষণাটি তিনি দেন। এটি একটা বড় বাস্তবতা আর কি। আচ্ছা, এখন আমরা একটু আগে যেটা আলাপ করছিলাম যে যুদ্ধের আসল বেনিফিশিয়ারি কারা, তো আমরা গত কিছুদিন ধরে পত্রপত্রিকায় বেশ কিছু তথ্য দেখতে পাচ্ছি। এটা একেবারেই ওপেন সোর্স মিডিয়া থেকে পাওয়া, যে আমেরিকান যে কর্পোরেট অর্গানাইজেশনগুলো তারা এই যুদ্ধের বিশাল বেনিফিশিয়ারি, ওয়ার প্রফিটের যাদেরকে বলে আর কি। এর মধ্যে অনেকগুলো কোম্পানি বেশ প্রচুর অর্থ তারা হাতিয়ে নিয়েছেন মার্কেট থেকে, এভাবে যদি আমরা বলি। এবং তেলের দাম বাড়িয়ে আসলে অনেক তেল কোম্পানিগুলো আসলে যথেষ্ট প্রফিট করেছেন। তো আপনি এটাকে কিভাবে দেখেন?
না, এটি আমার দেখার নয়, এটি আন্তর্জাতিক গণমাধ্যমেই রিপোর্টটি আছে। কখনো গার্ডিয়ান করেছে, কখনো ওয়াল স্ট্রিট জার্নাল করেছে, কখনো ফাইন্যান্সিয়াল টাইমস করেছে, যে দেখা গেল একটি যুদ্ধের মানে ক্রিকেটে যেরকম বাজি ধরে না, যে শেষ বলটা ওয়াইড করবে, তো এখানেও, এবং সেটা আমরা দেখেছি ওয়াইড হয়েছে, বাজিতে সে জিতে গেছে। এখানেও সেরকম যে কালকে যুদ্ধবিরতি হবে কি হবে না সেটা নিয়ে বাজি ধরেছে, এবং কেউ জিতেছে কেউ হেরেছে। ইসরায়েল সেখানে অমুক গ্রামে বোমা ফেলবে কি ফেলবে না, এটি নির্দিষ্টভাবে বাজির দরের একটি জায়গা ছিল। এই বাজিগর যারা আছেন তারা তো ব্যাপক লাভবানের মধ্যে দিয়ে গেছেনই। এছাড়াও আর্থিক প্রতিষ্ঠানের কথা আপনি যেটি বলছিলেন, যে কারো কারো $1649 কোটি আয় হয়েছে, কারো $563 আয় হয়েছে, কারো 500, মর্গান স্ট্যানলি যেটি $557, মানে 29% তাদের আয় বেড়ে গেছে এই যুদ্ধকে কেন্দ্র করে। এবং এটি বোঝাই যায় যে ট্রাম্প তো নিজে একজন বিজনেসম্যান, ফলে তিনি এগুলো করতে খুব ভালোবাসেন। আসলে যার হাতে এত ক্ষমতা থাকে তিনি তো নানানভাবে সেটিকে, আসলে তিনি যে টুইট করতেন প্রতিদিন, এটার মূল কারণ হচ্ছে যাতে করে মার্কেটকে ম্যানিপুলেট করা যায়, তাই কি আপনি বলবেন? এটি আমি বলার না, এটি আমরা একদিন দেখেছি যে এটি ফাইন্যান্সিয়াল টাইমস করেছে, গার্ডিয়ান করেছে, যে এই যে যুদ্ধবিরতিতে উনি যে টুইট করলেন, এটির আগেও আলোচনা হয়েছে যে এবার ট্রাম্প আগামী কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধবিরতির একটি টুইট করতে যাচ্ছেন, এরকম আলোচনাও এসেছে। ফলে সাদা চোখে আমরা বুঝতেই পারবো না যে এই যুদ্ধ নিয়ে কত ধরনের গেম হয়েছে, কত ধরনের খেলা হয়েছে। কিন্তু বাস্তবতা কি, যে ইরানের যারা নিষ্পেষিত মানুষ, তারা আরও এমনিতেই ইরানের যে রাষ্ট্র ব্যবস্থা সেখানে তারা এমনিতেই নিষ্পেষণের মধ্যে থাকেন, কারণ এই যুদ্ধের আগে ইরানের অনেক মানুষ মারা গেছে, তাই না? 2000-এর বেশি মানুষ মারা গেছে। আমরা দেখেছি যে সেটা ইরান সরকারের মাধ্যমেই মারা গেছে, কারণ কোনো আন্দোলনই তারা গড়ে তুলতে দেয়নি। আবার এই মানুষগুলোর উপরই বোমা ফেলা হয়েছে, মানে ফিলিস্তিনি গাজারদের যে অবস্থা, ঠিক সেই অবস্থা ইরানের। কিন্তু এই যুদ্ধকে ক্যাশ করে অনেকে আসলে ফুলে ফেপে আরো অনেক বেশি বড় লোক হয়েছে। রাইট, এখন কর্পোরেটগুলো প্রফিট করেছে বুঝলাম, কিন্তু আসলে তেলের পরিস্থিতির যে অবস্থা, যেমন আমি ইউএস এর বেশ কিছু টিভি চ্যানেলের নিউজ দেখছিলাম, তো তারা একজন ইউএস মানে আমেরিকান একজন নাগরিকের ইন্টারভিউ করছে, তারা বলছে যে আসলে যুদ্ধ কি হলো না হলো আমার কিছু আসে যায় না, কিন্তু তেলের দাম যে এত বেড়েছে এটা তো আমার লাইফকে খুব এফেক্ট করেছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যেমন আরেকটা এখন মিডিয়াগুলো বলছে যে ইউরোপে তেলের মজুদ আর মাত্র মানে 6 সপ্তাহের মতো আছে, এরপরে অবস্থাটা এরকম হবে যে তাদেরকে ফ্লাইট ক্যান্সেলেশনের দিকে যেতে হবে, এবং সেটি গেছেও তারা। জি, দাম তো বেড়েছে। এখন তো যেটি আমরা জানি যে ইরান বলে দিয়েছে যে আগামী 10 দিন হরমুজ প্রণালী উন্মুক্ত, এবং হরমুজ প্রণালীর যে স্যাটেলাইট ম্যাপে দেখা যাচ্ছে হিউজ রো আর কি হরমুজ প্রণালী ঢুকছে বের হচ্ছে, এবং পুরোপুরি উন্মুক্ত এই মুহূর্তে, এটুকু আমি বলতে পারি, পুরোপুরি উন্মুক্ত। এবং হরমুজ প্রণালী দিয়ে আমাদের বাংলাদেশের যে জয়যাত্রা সেটিও বের হয়ে এসেছে, সকল ধরনের সকল দেশের জাহাজ তারা যাওয়া আসা করছে, তেলবাহী জাহাজ। এবং খুবই ইন্টারেস্টিং হচ্ছে যে তেলের দাম যেভাবে হু হু করে বেড়েছিল সেইভাবেই হু হু করে কমেছে। যদি দেখেন আপনি $108 উঠে গিয়েছিল, এবং কেউ কেউ ভাবছিল যে $120 পর্যন্ত যাবে। এটি আর একটা দিন টিকে থাকলে এই যুদ্ধ অবস্থা, তাহলে $120 পর্যন্ত যেত। সেই তেল এখন কোথাও 93, কোথাও $90 নেমে এসেছে, এবং সেটি আরও নামতে নামতে কারো প্রক্ষেপণ হচ্ছে, যেটি $80 নেমে আসতে পারে, মানে স্বাভাবিক অবস্থার মতো একটি জায়গায় আবার চলে যেতে পারে। তো আমি আসলে এই সুযোগে একটু বলতেও চাই যে এটা একটা ব্যক্তিকেন্দ্রিক অবস্থা হয়ে গেছে, বিশ্ববাজার এখন ব্যক্তিকেন্দ্রিক অবস্থার মধ্যে দিয়ে ঢুকে গেছে, যে উনি কি বলবে তার উপর নির্ভর করে সারা পৃথিবীর প্রান্তিক পর্যায় পর্যন্ত তেলের দাম বাড়া কমা। এই জায়গাটাতে আমি খুব হতাশ যে এইটির কোনো মেকানিজম কি ছিল না। এবং ইভেন আপনি দেখেন বাংলাদেশের মতো দেশেও কিন্তু তেলের রিজার্ভ একটি থাকে, যে আগামী 1 মাস 1 ফোঁটা তেল আর না আসলেও এই রিজার্ভে কোনো সমস্যা হবে না। এমন অবস্থা থাকার পরও শুধু একটি টুইট বা ইরানের পাল্টা জবাব, এটির উপর ভিত্তি করে যেভাবে তেলের দাম 1 লাফে বেড়ে গেল এবং 1 লাফে কমলো, এটি কিন্তু অস্বচ্ছতার একটি বড় উদাহরণ। সারা পৃথিবীতে যে অনাচার হয়, আমরা যেমন জানি যে আমাদের আলুর মজুদ বা অন্য বাংলাদেশের মানুষ হিসেবে আমরা যেগুলো দেখেছি যে কাঁচামরিচের দাম 200 টাকা কেজি হয়ে গেছে, অথচ কাঁচামরিচ আছে না। এইভাবে এই তেলগুলোতে ছিল না তা না, এবং বহু তেল কিন্তু প্রশান্ত মহাসাগর আটলান্টিকে ছিল, তেলবাহী জাহাজ ভেসে ছিল বাংলাদেশের দিকে। এই প্রচণ্ড যুদ্ধের মধ্যে কিন্তু অনেক তেলবাহী জাহাজ গেছে, কিন্তু আপনি দেখেন বাংলাদেশের মানুষের কি একটা ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয়েছে। তেল যে ছিল না তা কিন্তু না, এবং এটার একটা সমাধান হবে তারাও জানতো। কিন্তু এই যে লাফে এই যে মাঝখানে যে মুনাফা যারা করে নিলেন,
তারা কোনোভাবেই কোনো একটা আইনি ইসের মধ্যে কাঠামোর মধ্যে তাদেরকে আনা সম্ভব হয় না, সেটি একেবারে শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী বলেন, প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ী বলেন। আরেকটা যেটা কনসার্নিং ব্যাপার সেটা হলো যে এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো বলছে যে এই যুদ্ধে তাদের ইনফ্রাস্ট্রাকচারের যে ক্ষতি হয়েছে এটা আবার আগের যুদ্ধ পরবর্তী অবস্থায় নিতে প্রায় 2 বছরের মতো সময় লাগবে। তার মানে এই যে দাম চট করে যে আবার নর্মাল আগের মতো হয়ে যাবে এই সম্ভাবনা সেটি বলতে পারেন, হ্যাঁ, কারণ বিশেষ করে ইরান তো পৃথিবীতে তেল সরবরাহকারী অন্যতম প্রধান একটি দেশ। সেই ইরানের যে ক্ষতি হয়েছে এটি আমরা তো জানি না, কারণ ইরান অলমোস্ট ডিটাচ বাই মানে উইথ দ্য পৃথিবী, না মানে ওয়ার্ল্ড থেকে একদম আলাদা। এখন পর্যন্ত মাত্র 97% মানুষ এর মধ্যে নাই, 3% যারা একেবারে সরকারি অফিসিয়াল বা নানানভাবে দরকার হয় তারা ছাড়া ইন্টারনেট থেকে কিন্তু বিচ্ছিন্ন। তো ইরানের কত ক্ষতি হয়েছে সেটি কিন্তু আমরা সামনের দিনগুলোতে জানতে পারবো। সেই জায়গাটাতে ইরানকে আবার পৌঁছতে হলে 2 বছর না, আমার ধারণা যে আরও অনেক বেশি সময় লাগবে ইরানের। একই সাথে অন্যান্য দেশ যারা তেল নিয়ে ব্যবসা করে বড়লোক হয়েছেন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তারপরে কুয়েত, সেখানেও তো হামলা হয়েছে, সেখানেও অনেক স্ট্রাকচার ভেঙে গেছে, তেল ক্ষেত্রের আশেপাশে হামলা হয়েছে। সেই জায়গাগুলো ঠিক করতে তাদের হয়তো কম সময় লাগবে, কিন্তু ইরানের অনেক বেশি সময় লাগবে বলে আমার ধারণা। ফলে আমি যেটা এর আগেও বলি এখনও বলি যে এই যুদ্ধে কিন্তু আসলে সবাই হেরে গেছে, তাই না? যে জীবন মধ্যপ্রাচ্যের আলিশান যে জীবন ছিল সেখানে তারা সেখান থেকে বাংকারের মধ্যে তাদের জীবন ঢুকে গেছে। ফলে এই যুদ্ধে আমরা যেমন জানি যে সৌদি আরব ইরানের উপর আক্রমণ হোক এরকম একটি প্রক্রিয়ার মধ্যে অংশ তার ছিল, ট্রাম্পকে সে বলেছে, ট্রাম্প নিজেও বলে ফেলেছে। ফলে সেখানে সৌদি আরব সম্পর্কে দৃষ্টিভঙ্গি মানুষের চেঞ্জ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র যেভাবে ইরান নিয়ে হম্বিতম্বি করলো, তারা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার পরে সেই ইরানের সাথে সমঝোতা বৈঠকে ডোনাল্ড ট্রাম্প নিজে যাচ্ছেন। ফলে যুক্তরাষ্ট্রের যে বৈশ্বিক ইমেজ সেটি কি ক্ষতিগ্রস্ত হয়নি? যুক্তরাষ্ট্র কি আগের জায়গা থেকে সে ডাকলে এখন আর ইরান আসে, সে ডাকলেই এখন আর ইতালি আসে না, ফ্রান্স আসে না, ব্রিটেন আসে না। তো এবং ব্রিটেন তারাও কিন্তু শক্তিশালী হয়ে গেল যে না, যুক্তরাষ্ট্রকে এভাবে গুরুত্ব না দিলেও টিকে থাকা যায়, তাই না? আবার চীন এবং রাশিয়ার কথা যদি বলেন, যে আমাদের অনেকের খুব আশা ছিল যে এই যুদ্ধে তারা সরাসরি হয়তো ইরানের পাশে এসে দাঁড়াবে, হয়তো তারা দাঁড়িয়েছেও, কিন্তু সেটি বোঝা যায় নাই। কিন্তু আমি মনে করি যে চীন এবং রাশিয়াও এই যুদ্ধে এক ধরনের পরাজয় হয়েছে মানুষের কাছ থেকে। যে রাশিয়ার যে অন্যতম পারমাণবিক শক্তিশালী একটি দেশ, সেই তুলনায় কিন্তু সে কেবলই তার কৌশলের মধ্যে দিয়েই থেকেছে, এর বাইরে সে যায়নি। তারপর আমরা আশা করি যে এই যুদ্ধ পরিস্থিতি শেষ হোক, মানুষের জীবনে পৃথিবীতে শান্তি ফিরে আসুক। হ্যাঁ, কিন্তু লেবাননের যে বিষয়টা আপনি বলছেন সেটা আমি বলতে চাই যে লেবাননে তারা অনেকখানি জায়গা দখল করে রেখেছে, কিন্তু এই চুক্তির অন্যতম একটি সফলতা হচ্ছে যে এই মুহূর্তে সেখানে সিজফায়ার চলছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে সিজফায়ারের পরের দিনও প্রচণ্ড গোলাগুলি হয়েছে, মানে গুলি করেছে ইসরায়েল তরফে, এবং লেবানন সেনাবাহিনী বলেছে যে তারা বিপুল পরিমাণ গোলাগুলির মুখে পড়েছেন। যদিও লেবাননের পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া হয়েছে কিনা সেটি জানা যায়নি। যেটি বলতে চাই, আসলে ইসরায়েল কারোর কথাই শেষ পর্যন্ত খুব একটা শোনে নাই, এবং যেটি আমি আজকে দেখছিলাম একটি আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ, যে এই যুদ্ধে যদি সব কিছু ঠিকঠাক মতো হয়ে যায় তবে বেনিয়ামিন নেতানিয়াহুর যে রাজনৈতিক ক্যারিয়ার সেটি অনেকখানি অচল হয়ে পড়তে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ। কারণ তিনি যে কথা বলে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে ঢুকিয়েছিলেন, যে কথা বলে সারা পৃথিবীকে বলেছিলেন ইরান এই অপরাধ করে, সেটি প্রমাণিত হয়নি। সব কিছু মিলে বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এই যুদ্ধে একটি বড় পরাজয় সম্ভবত অপেক্ষা করছে। একই রকম কি হতে পারে আমেরিকার মধ্যবর্তী যে নির্বাচন আসছে সেখানেও আসলে এই যুদ্ধের একটা ইম্প্যাক্ট আমরা দেখব। যুক্তরাষ্ট্রের ভিতরে কিন্তু এটার প্রবল প্রতিবাদ হয়েছে। যুক্তরাষ্ট্রের মানুষ, সাংবাদিক যারা রিটায়ার করেছেন, তারা প্রচুর মানুষ কিন্তু ট্রাম্পের বিপক্ষে যে কথা বলেছেন এবং এই যুদ্ধের ইরানের পক্ষে দাঁড়িয়ে কথা বলেছেন এবং বলেছেন যুদ্ধ থামাতে হবে। ফলে সেইগুলো যদি আপনি একসাথে করেন তাহলে বলা যায় যে হ্যাঁ, সামনে যে মধ্যবর্তী নির্বাচন সেখানে ডোনাল্ড ট্রাম্পকে একটি কঠোর বাস্তবতার মধ্যে হয়তো পড়তে হবে। তো জনাব বোরহানুল হক সম্রাট, আপনাকে অনেক ধন্যবাদ এগুলো নিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রিয় দর্শক, আবারও যুদ্ধের আপডেট নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।